আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গুণগত রসায়নের আরেকটি পর্বে, সেটা হচ্ছে বর্ণালী মিতি। তো প্রথমে আমরা দেখব যে বর্ণালী এর প্রথমে আমরা দেখব কিছু বিজ্ঞানীর নাম এবং তাদের আবিষ্কার। যেমন প্রথমে হাইগেন্স আলোক রশ্মি আবিষ্কার করেন, তারপর এই ম্যাক্সওয়েল চুম্বক ধর্ম এবং ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব, আইনস্টাইন ফোটন মতবাদ দেয়। এগুলো আমরা একবার দেখে নেব, যদি আসে তাহলে এমসিকিউ আসতে পারে। এরপর আমরা দেখব যে কিছু মহাজাগতিক বিভিন্ন রশ্মি এবং তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু রশ্মি ও তরঙ্গ দৈর্ঘ্য এখানে আছে। যেমন প্রথম হচ্ছে রেডিও ওয়েভ তরঙ্গ, রেডিও ওয়েভ অঞ্চল। এই অঞ্চলের কিছু ব্যবহার রয়েছে, যেমন বেতার তরঙ্গের সিগন্যাল, টেলিভিশনের সিগন্যাল, এমআরআই যন্ত্রের সিগন্যাল, দূর সমুদ্রে চলাচলের জাহাজের সিগন্যাল হিসেবে এটি ব্যবহৃত হয়। এরপর হচ্ছে মাইক্রোওয়েভ অঞ্চল। এটা মোবাইল টাওয়ার, ওয়াইফাই, মোবাইল সিগন্যাল, মাইক্রোওভেন ইত্যাদিতে ব্যবহার হয়। এরপর হচ্ছে আইআর রশ্মি বা ইনফ্রারেড অঞ্চল, সেটা হচ্ছে ফিজিওথেরাপি, রিমোট কন্ট্রোল, সেন্সর প্লাগস হিসেবে অপটিক্যাল ফাইবারে এটি ব্যবহৃত হয়। এরপর হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি, সেটা হচ্ছে সংশ্লেষণে, বিশ্লেষণী, রসায়নের দর্শনের কাজে বর্ণ নিরোধনে এটি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে অতি বেগুনি রশ্মি অঞ্চল, সেটা হচ্ছে ইউভি রে বা আলট্রাভায়োলেট। এরপর হচ্ছে আলট্রাভায়োলেট লেন্সে, সার্জিক্যাল ইকুইপমেন্টে, জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, কোশ্চেন আসতে পারে। জাল পাসপোর্ট বা জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ইউভি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি অথবা অতি বেগুনি রশ্মি। এরপর হচ্ছে ভিটামিন ডি প্রস্তুতিতে এরপর এগুলো ব্যবহৃত হয়। এরপর ব্যাকটেরিয়া, ভাইরাস নিরামূলে ব্যবহৃত হয়ে থাকে। এরপর হচ্ছে এক্স রে অঞ্চল। এই এক্স রে অঞ্চলে চিকিৎসা বিজ্ঞানে দেহের অভ্যন্তরে প্রতিচ্ছবি তোলার কাজে এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এবং এরপর হচ্ছে গামা অঞ্চল। এইখানে এটা দ্বারা খাদ্যশস্য সংরক্ষণ, অণুজীবকে এই ধ্বংসের কাজে ও ক্যান্সার চিকিৎসায় এগুলো ব্যবহার করা হয়। তো এই অঞ্চলগুলো এবং কোন কাজে কোন রশ্মি ব্যবহার করা হয় এগুলা মনে রাখতে হবে। এগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কোশ্চেন আসতেই পারে। এডমিশনে অনেক বেশি কোশ্চেন আসে যে অপটিক্যাল ফাইবারে কোন রশ্মি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আইআর রশ্মি। এরপর আসতে পারে এমআরআই যন্ত্রে কোনটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রেডিও ওয়েভ। এরপর হচ্ছে যেমন ধরি যে অণুজীবকে ধ্বংস করার কোনটা ব্যবহার করা হয়? গামা রশ্মি। ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়ে থাকে? সেটা হচ্ছে গামা রশ্মি। এরপর দেখব যে এসব রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম হচ্ছে প্রথমে হচ্ছে মহাজাগতিক রশ্মিটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং রেডিও টেলিভিশন তরঙ্গ সবচেয়ে বেশি। তো এটা আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবো। এটা ছন্দটা কি? ছন্দটা হচ্ছে মহাগার অদ্রি, এটা হচ্ছে ছন্দ যে মহাগার অদ্রি আমার। তো এই মদে হচ্ছে মহাজাগতিক রশ্মি। তারপর গ দিয়ে হচ্ছে গামা রশ্মি, র দিয়ে হচ্ছে রঞ্জন রশ্মি, যেটাকে আমরা এক্স রে বলি। এরপর স্বরে হতে হচ্ছে
অতি বেগুনি রশ্মি বা ইউভি রশ্মি, দ্বিতে হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি। এরপর এই স্বরে অতে হচ্ছে অবলোহিত আলোক রশ্মি বা আয়ার। এরপর মতে হচ্ছে মাইক্রোওয়েভ রশ্মি, এবং এই রতে হচ্ছে রেডিও টেলিভিশন। এটা হচ্ছে যে প্রথমে মহাজাগতিক, তারপর গামা, তারপর রঞ্জন, তারপর অতিবেগুনি, তারপর হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি, তারপর অবলোহিত রশ্মি, তারপর মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিও। আর এটার ক্রম হচ্ছে এটা সবচেয়ে ছোট এবং এটা হচ্ছে সবচেয়ে বড়। কোন ক্ষেত্রে? যখন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে। তো একবার যদি আমরা খাতায় লিখি এটার ক্রম, প্রথমে হচ্ছে মহাজাগতিক রশ্মি, এরপর গামা রশ্মি, এরপর হচ্ছে রঞ্জন বা এক্স রে, এরপর হচ্ছে ইউভি বা অতিবেগুনি রশ্মি, এরপর হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি, এরপর হচ্ছে আইআর বা অবলোহিত আলোক রশ্মি, এরপর হচ্ছে মাইক্রোওয়েভ, এবং সর্বশেষ হচ্ছে রেডিও। তো এটা হচ্ছে এর ক্রম। সবচেয়ে বড় হচ্ছে এটা কিসের ক্রম? তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে এটা হচ্ছে এর ক্রম। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি রেডিওয়ের, এবং সবচেয়ে কম তরঙ্গ বিশিষ্ট হচ্ছে মহাজাগতিক রশ্মি। তো কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তো অপশনে দিয়ে দিল গামা রশ্মি, রঞ্জন রশ্মি, ইউভি রশ্মি, দৃশ্যমান রশ্মি। তো এই চারটা যদি দেয় তাহলে আনসার হবে দৃশ্যমান আলোক রশ্মি, কারণ এই চারটার মধ্যে সবচেয়ে বেশি আলোক রশ্মি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি। তো আশা করছি আমরা বুঝতে পারছি। এরপর দেখব যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য যে কোনটা কোন কালার নির্দেশ করে। যেমন 380 থেকে 424 হচ্ছে রেঞ্জ হচ্ছে বেগুনির, 424 থেকে 450 হচ্ছে নীল, এবং 450 থেকে 500 হচ্ছে এই আসমানি, এবং এইগুলোর একক হচ্ছে ন্যানোমিটার। আমরা সবাই জানি যে দৃশ্যমান আলোক রশ্মির আর রেঞ্জ হচ্ছে 380 থেকে 780 পর্যন্ত। এরপর হচ্ছে যে সবুজ হচ্ছে 500 থেকে 575 ন্যানোমিটার, হলুদ হচ্ছে 75 থেকে 90 ন্যানোমিটার, কমলা হচ্ছে 590 থেকে 647 ন্যানোমিটার, লাল হচ্ছে 687 থেকে 647 থেকে 700 ন্যানোমিটার। তো এইগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো যে বেনিয়া সহ কলা। তো এই রঙের সিরিয়ালটা আমরা মনে রাখতে পারবো। বেতে বেগুনি, নিতে নীল, হাতে আসমানি, শতে হলুদ, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাতে লাল। তো এইভাবে আমরা এগুলো মনে রাখতে পারবো। এগুলো খুব একটি বেশি ইম্পর্টেন্ট না,
তাও মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নাই। এরপর দেখবো যে অতিবেগুনি রশ্মির কিছু অঞ্চল, যে এখানে 30 থেকে 200 ন্যানোমিটার ওই রশ্মির মধ্যে যারা আছে তারা ইউভি ফটো ইলেকট্রনিক ও স্পেকট্রোস্কোপিতে ব্যবহার হয়। এরপর 230 থেকে 365 ন্যানোমিটার পর্যন্ত অপটিক্যাল সেন্সর ইউভিআইডি লেভেল ট্র্যাকিং রূপে ব্যবহার করা হয়। 230 থেকে 380 পর্যন্ত অপটিক্যাল সেন্সর রূপে, 240 থেকে 280 জীবাণুনাশকের কাজে, 200 থেকে 400 ড্রাগ শনাক্তকরণে, 270 থেকে 360 কোষ শনাক্তকরণে ডিএনএ সিকোয়েন্সের কাজে ব্যবহার করা হয়। 280 থেকে 400 কোষ বা সেল ইমেজিংয়ে ব্যবহার হয়। 300 থেকে 320 চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়। তো এগুলা সবগুলো মনে রাখতে না পারলেও চিকিৎসা ক্ষেত্রে কোনটা এই, তারপর ড্রাগ এই যে সেল শনাক্তকরণ, কোষ শনাক্তকরণ এবং জীবাণুনাশকের কাছে, এই 3-4টা মনে রাখলেই হয়ে যাবে। তাও খুব বেশি ইম্পর্টেন্ট না, মনে না রাখতে পারলেও সমস্যা নাই। এখন আমরা দেখব যে অবলোহিত অঞ্চল বা আইআর রশ্মির বা ইনফ্রারেড রশ্মি। তো এটারও কিছু ব্যবহার আমরা দেখব। এটার ব্যবহার কিন্তু ইম্পর্টেন্ট, এটার ব্যবহার মনে রাখতে হবে। যেমন নিয়ার আইআর এর 3টা অঞ্চলে বিভক্ত: নিয়ার আইআর, মিডিল আইআর এবং ফার আইআর। নিয়ারের বৈশিষ্ট্য কি? এরা মস্তিষ্কের হিমোগ্লোবিন শোষিত অক্সিজেন নির্ণয়ে ব্যবহৃত হয়। তারপরে ডট বা ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি পদ্ধতিতে ব্যবহার করে মাথায় খুলি কার্যপদ্ধতি নির্ণয় করা হয় এবং শিশুর মাথায় ক্ষত নির্ণয় এটি খুবই কার্যকর। এরপর হচ্ছে মিডিল আইআর। মিডিল আইআর জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে আইআর স্পেকট্রোস্কোপিতে ব্যবহার হয় এবং আইআর সক্রিয় হওয়ার জন্য একটি অণুতে ডাইপোল মোমেন্ট থাকতে হবে। এরপর হচ্ছে ফার আইআর। ব্যথা প্রশমনে ও স্নায়ু গঠনে প্রক্রিয়ার উদ্দীপক হিসেবে ফিজিওথেরাপিতে গাড়ের মাংসপেশিতে শক্ত হওয়া বা ফ্রোজেন শোল্ডারে শ্বেতরক্তকণিকা রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধিতে এটি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এই অন্যগুলো মনে রাখতে না পারলেও এই আইআর রশ্মির যে ব্যবহারগুলো আছে এগুলা আমরা মনে রাখবো, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর চিকিৎসার ক্ষেত্রেও কিছু আইআর রশ্মি ব্যবহার হয়ে থাকে। যেমন যদি তরিতে চিকিৎসা ক্ষেত্রে আইআর এর ব্যবহার রয়েছে। প্রথমে হচ্ছে আইআর ক্যান্সার নির্ণয়ে সহায়তা করে। ক্যান্সার নির্ণয়। তারপর হচ্ছে এটি মস্তিষ্কের রোগ নির্ণয় করে। মস্তিষ্কে রোগ নির্ণয়। এরপর হচ্ছে স্ট্রোক চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। স্ট্রোক চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। এরপর হচ্ছে ফিজিওথেরাপিতে এগুলো ব্যবহার হয়ে থাকে। এরপর হচ্ছে মেডিকেল ডায়াগনস্টিক পদ্ধতিতে এগুলা ব্যবহার হয়ে থাকে। তো এই ছিল যে আইআর রশ্মির কিছু ব্যবহার। এরপর আমরা শিখা পরীক্ষা সম্পর্কে জানব।
শিখা পরীক্ষা। এখন কথা হচ্ছে যে শিখা পরীক্ষা কি? শিখা পরীক্ষা হলো রসায়নের পরীক্ষায় ব্যবহার করা একটি বিশ্লেষণমূলক পদ্ধতি অথবা যে আলাদা করার পদ্ধতি, যে এটি বিভিন্ন উপাদানের শনাক্তকরণের পরীক্ষা হয়, যে এটা কোন উপাদান, এটি ধাতুর আয়নের যে শনাক্তকরণ, সেটাই হচ্ছে শিখা পরীক্ষা। এবং এই শিখা পরীক্ষার মাধ্যমে যে প্রাথমিকভাবে এই উপাদানের কিছু বর্ণালীর উপর ভিত্তি করে এর ধাতুর আয়নের উপস্থিতি নির্ণয় করা হয়। কিছু পরীক্ষা তারা যে একটা রং আসলো সেটা সোনালী হলুদ, এই সোনালী হলুদটা কি? সোনালী হলুদটা হচ্ছে সোডিয়াম আয়ন। তো এটাই হচ্ছে শিখা পরীক্ষা। তো এই শিখা পরীক্ষার এগুলা নামগুলো মনে রাখতে হবে, যেমন লিথিয়াম উজ্জ্বল লাল বা ক্রিমেনসন বর্ণ দেয়। এই যে এখানে এল আছে, এল হচ্ছে লিথিয়াম বা লাল। তো লাল দিয়ে আমরা মনে রাখতে পারবো উজ্জ্বল লাল বা ক্রিমেনসন। উজ্জ্বল লালের একটা নাম হচ্ছে ক্রিমেনসন। এখানে লিথিয়ামের এল দিয়ে আমরা লাল ধরতে পারি, লাল বর্ণ এটি দিয়ে থাকি। এরপর হচ্ছে সোডিয়াম। তো সোডিয়ামের মধ্যে আমরা এটা পেয়ে যাবো যে সোডিয়াম সোনালী, জুনতাস্য আছে সোডিয়ামে, জুনতাস্য সোনালী হলুদেও জুনতাস্য আছে। তো এভাবে মনে রাখতে পারবো যে সোডিয়াম সোনালী। এরপর হচ্ছে পটাশিয়াম বা বেগুনি। তো এটা আমরা মনে রাখতে পারবো যে এর লাস্টে নি আছে, অর্থাৎ আমরা যদি দড়িতে এই KNW এটাকে যদি আমরা এই নিয়ে ধরি, যেমন বেগুনি, এর প্রথম অক্ষর হচ্ছে কে হচ্ছে পটাশিয়াম হচ্ছে এটা। পটাশিয়াম কি দিই? বেগুনি। নি হচ্ছে পটাশিয়াম, কে হচ্ছে নি। এরপর হচ্ছে যে রুবিডিয়ামের মধ্যে রুবিডিয়াম হচ্ছে বেগুনি দিই। যেমন এখানে লাস্টে কি আছে? লাস্টে আছে বিতে হচ্ছে বেগুনি, এটা হচ্ছে লালচে বেগুনি দিবি, কিন্তু যেটা শুধু বেগুনি সেটা হচ্ছে পটাশিয়াম, আর লালচে বেগুনি যেটা সেটা হচ্ছে রুবিডিয়াম। এটা মনে রাখতে হবে, যে যেটা আমরা বাংলা নি দিয়ে মনে রাখতেছি, নি বা হাঁটু, নিয়ের প্রথম শব্দ হচ্ছে কে মানে পটাশিয়াম, সেটা হচ্ছে। আর লালচে বেগুনি যেটা বেগুনি, যেমন এই যে আরবি বা রুবিডিয়াম, লাস্টে বি আছে, বেগুনি, লালচে বেগুনি। এরপর হচ্ছে সিজিয়াম দিয়ে হচ্ছে নীল। এরপর হচ্ছে লেড হচ্ছে সাদাটে নীল। এরপর হচ্ছে যে বেরিলিয়াম হচ্ছে আপেলের মতো। এরপর হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে ইটের নেই লাল। তো আমরা জানি যে মুরগির রানের মধ্যে রানের হাড়ের ভিতরে একটা ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামের রং কিন্তু লাল, একদম ইটের মতো দেখতে, যেটা আমরা খেয়ে থাকি। তো সেটা মনে রাখতে পারবো যে ইটের নেই যে লাল, সেটা হচ্ছে ক্যালসিয়াম। আর উজ্জ্বল লাল যেটা, সেটা হচ্ছে লিথিয়াম। এবং যেটা হচ্ছে বেগুনি, শুধু বেগুনি, সেটা হচ্ছে পটাশিয়াম। আর যেটা লালচে বেগুনি সেটা রুবিডিয়াম। এবং যেটা হচ্ছে টকটকে লাল সেটা হচ্ছে সিজিয়াম বা রেড। এখানে টকটকে লাল বা যেটা ধরতে পারি যে শুধু রেড মানে রেডি, আর কোনো নাই। একদম গাঢ় লাল যেটা, সেটা হচ্ছে এখানে লাস্টে স্ট্রোনিয়াম হবে, স্ট্রোনিয়াম হচ্ছে টকটকে লাল। এখানে স্ট্রোনিয়ামের SR মানে এখানে আর দিয়ে আমরা রেড ধরতে পারি, যে SR হচ্ছে টকটকে লাল। আর ইটারনাল লাল হচ্ছে ক্যালসিয়াম, যেটা মুরগির হাড়ের ভিতরে থাকে। এরপর হচ্ছে আর উজ্জ্বল লাল কোনটা, সেটা হচ্ছে লিথিয়াম। এরপর হচ্ছে রেডিয়াম মানে রেডিয়াম রেড, এটা সিমিলার ওয়ান। তো রেডিয়াম হচ্ছে লাল রং দিয়ে। এরপর হচ্ছে কপার
নীলাভ সবুজ সবুজ আভ নীল দেয়, সবুজ আভ নীল। এরপর হচ্ছে আর্সেনিক, সেটা হচ্ছে নীল রং দিয়ে থাকে। এবং এখানে যে ব্লু গ্লাস বা গ্লোবাল কাচের মধ্যে যে দিয়েছে সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন এই ব্লু গ্লাসে সোডিয়াম কোনো বর্ণ দেয় না, পটাশিয়াম গোলাপি লাল শিখা দেয় বা ক্রিমেন্সল লাল, এবং এই বেরিলিয়াম নীলাভ সবুজ, ক্যালসিয়াম হালকা সবুজ, তারপর আর্সেনিক বেগুনি রং দিয়ে থাকে। তো এখানে 1টা 2টা 3টা 4টা, এই 4টা মনে রাখতেই পারবো, আশা করি কোনো সমস্যা হবে না। আর এগুলা পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে এমনিতেই, না পড়লে কিন্তু মনে থাকবে না একটা। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনগুলা শিক্ষা পরীক্ষা দেয় না, সেগুলো তো মাস্ট মনে রাখতেই হবে, এর কোনো বিকল্প নেই। যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন 2+ এবং আয়রন 3+, অর্থাৎ এই 4টা কিন্তু এখানে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং আয়রনের 2টা ভাগ, একটা হচ্ছে 2+, একটা হচ্ছে 3+। আশা করছি এগুলাতে কোনো ভুল হবে না। এরপর দেখব যে পারমাণবিক বর্ণালী বা হাইড্রোজেন বর্ণালী। এই পারমাণবিক বর্ণালী হচ্ছে যে শুধুমাত্র এটাকে হাইড্রোজেন বর্ণালী সিরিজও বলা হয়। এবং এই হাইড্রোজেন বর্ণালী সিরিজের মধ্যে যখন ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকে তখন ওইটার নাম হচ্ছে লাইমেন সিরিজ, দ্বিতীয় শক্তি স্তরে থাকলে বামার সিরিজ, তৃতীয় শক্তি স্তরে পেস্টেন, চতুর্থ শক্তি স্তরে হচ্ছে ব্র্যাকেট, পঞ্চম শক্তি স্তরে ফোন্ড এবং ষষ্ঠ শক্তি স্তরে হচ্ছে হামফ্রেস। অর্থাৎ n এর মান 1 হলে লাইমেন, 2 হলে বামার, 3 হলে পেস্টেন, 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফোন্ড এবং 6 হলে হামফ্রেস। তো আশা করছি এই সিরিয়ালটা আমরা মনে রাখবো। n এর মান 1 হলে লাইমেন, 2 হলে বামার, 3 হলে পেস্টেন, 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফোন এবং 6 হলে হামফ্রেস। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন ম্যাথ আসবে তখন এটা অনেক কাজে লাগবে। এবং এই লাইমেন সিরিজের বর্ণালী অঞ্চল হচ্ছে ইউভি অঞ্চল বা অতিবেগুনি অঞ্চল, বামারের অঞ্চল হচ্ছে ভিজিবল বা দৃশ্যমান অঞ্চল, পেস্টেনের অঞ্চল হচ্ছে নিয়ার ইনফ্রারেড অঞ্চল। অর্থাৎ এই বাকি যে 4টা আছে এই 4টাই ইনফ্রারেড অঞ্চলে, এই 4টাই ইনফ্রারেড আয়ার অঞ্চলে, এই 4টা আয়ার অঞ্চলে, এবং এটা হচ্ছে ইউভি অঞ্চলে, এটা হচ্ছে ভিজিবল অঞ্চলে। পেস্টেন নিয়ার অঞ্চলে, নিয়ার ইনফ্রারেড, তারপর ব্র্যাকেট হচ্ছে ইনফ্রারেড, এবং ফোন্ড হচ্ছে ফার ইনফ্রারেড, এবং হামফ্রেস হচ্ছে ফার ইনফ্রারেড। তো আশা করছি এইটুকু আমরা বুঝতে পারছি। এরপর হচ্ছে জাল পাসপোর্ট ও নকল টাকা শনাক্তকরণ। যেমন বিভিন্ন দেশে এই কারেন্সি বা নোট, পাসপোর্টের জাল থেকে সংরক্ষণের নিরাপত্তা শ্রোতা বা সিকিউরিটি থ্রেট ও ইউবিরসি শনাক্তযোগ্য অদৃশ্য কিছু ফসফর কালি। মনে রাখতে হবে যে প্রথম হচ্ছে এখানে আপনার জাল পাসপোর্ট কারণে নিরাপত্তা শ্রোতা দেয়, এরপর হচ্ছে ফসফর কালি বা ইউভি ফ্লোরেসেন্ট ইঙ্ক, এরপর হচ্ছে এখানে লাল বিকিরণ হয়, ফসফর কালিতে লাল বিকিরণ হয়ে থাকে, সবুজ বিকিরণ এবং নীল বিকিরণ হয়ে থাকে। এবং এটা হচ্ছে প্রতিপ্রভা
নীতির ওপর ভিত্তি করে এই জালটাকে শনাক্ত করা হয়। আর প্রতিপ্রভা কি? প্রতিপ্রভা হচ্ছে যেগুলো হচ্ছে আলো শোষণ করে এবং সেটা আলো শোষণ করে দেখায়, সেটা হচ্ছে প্রতিপ্রভা। আর অর্থাৎ যার নিজের কোনো আলো নেই সেটা হচ্ছে প্রতিপ্রভা। আর অনুপ্রভা হচ্ছে যেটা হচ্ছে জিঙ্ক সালফেটের পর্দা এবং রাদারফোর্ড পরমাণু মডেল ব্যবহার করা হয়, সেটা আলো বিকিরণ করে। অর্থাৎ কোনো পরমাণু যদি সেখানে আঘাত করে তখন সেটা একটা বিকিরণ দেখায়, যেটা হচ্ছে প্রতিপ্রভা, যেটা হচ্ছে জিঙ্ক সালফেটের পর্দা। তো জাল পাসপোর্টে এগুলি মনে রাখতে হবে যে এখানে প্রতিপ্রভা নীতির উপর ভিত্তি করে হয়েছে। 3 ধরনের বিকিরণ দেখায়: লাল বিকিরণ, সবুজ এবং নীল, এবং এখানে ফসফর কালি ব্যবহার হয়ে থাকে। এবং এছাড়াও যে বই থেকে আমাদের কিছু পড়ে নেওয়া লাগবে সেগুলো হচ্ছে আয়ার রশ্মির ব্যবহার, যেমন রোগ নির্ণয় MRI এর ব্যবহার, এগুলো আমরা বই থেকে একবার পড়ে নিব। এগুলো কিন্তু মেডিকেলে খুব আসে। তো এখন আমরা যা যা পড়লাম তার মধ্যে থেকে এখন দেখব যে বিগত বছরগুলোতে কী কী কোয়েশ্চেন আছে ভার্সিটিগুলোতে, সেগুলো আমরা এখন দেখব। প্রথম হচ্ছে যে MRI যন্ত্রের সাহায্যে মানবদেহের কোন রোগ, MRI যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয় করে কোনটি? সেটা হচ্ছে হাইড্রোজেন। এরপর হচ্ছে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বড়? গামা, মাইক্রোওয়েভ, ভিজিবল নাকি এক্স-রে? তো আমরা কি শিখছিলাম যে মগার অদ্রি, অর্থাৎ প্রথম হচ্ছে মহাজাগতিক রশ্মি নাই। এরপর হচ্ছে গামা রশ্মি, রঞ্জন রশ্মি, ইউভি রশ্মি, দৃশ্যমান রশ্মি, অবলোহিত রশ্মি। এরপর হচ্ছে মাইক্রোওয়েভ, এরপর হচ্ছে রেডিও। তো এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোওয়েভ হচ্ছে সবার পরে, অর্থাৎ এর আনসার হবে মাইক্রোওয়েভ। এরপর হচ্ছে শিক্ষা পরীক্ষায় কোনটি সোনালী হলুদ বর্ণ দান করে? সোনালী হলুদ, অর্থাৎ সোনালী হলুদ মানে সোনালী মানে সোডিয়াম, সোনালী সোডিয়াম। এরপর হচ্ছে হাইড্রোজেনের বর্ণালীতে কোন সিরিজে দৃশ্যমান আলোক রশ্মি দেখা যায়? তো আমরা দেখছিলাম যে n এর মান 1, n = 1 হলে সেটা বামার কি করে? বামার অতিবেগুনি বা ইউভি রশ্মি প্রদান করে। এরপর হচ্ছে প্রথম হচ্ছে লাইম্যান অতিবেগুনি বা ইউভি রশ্মি অঞ্চলে এটা হচ্ছে প্রধান অঞ্চল। এবং এরপর হচ্ছে বামার সিরিজ কি করে? যে দৃশ্যমান আলোক রশ্মি দেখা যায় সেখানে। তো তার আনসার হবে বামার। এরপর হচ্ছে যে কোন ইলেকট্রনিক স্থানান্তরিত হলে হাইড্রোজেনের বর্ণালী সিরিজের 4th লাইনের সৃষ্টি হয়? তো এটার জন্য মনে রাখতে হবে যে এগুলার মান আমরা মাইনাস করে দেব। যেটার মান যদি মাইনাস করে দিয়ে 4 থাকে তাহলে সেটাই হবে আনসার। আর শর্ত হচ্ছে n ≠ 0, n ≠ 0 হবে, অর্থাৎ n 0 সমান হবে না। তো এখানে 5 - 2 অর্থাৎ 3, তার মানে এটা না। 4 - 1 তার মানে 3, এটাও না। এবং এখানে 0 আছে, তার মানে এটা আগেই পাবে। এরপর হচ্ছে এটা 4 - 6 = 4, তার মানে এটা হচ্ছে এখানে 4 লাইনের সৃষ্টি এবং এই দুইটার বিয়োগফল হচ্ছে 4, তার মানে আনসার হচ্ছে এটাই। এরপর হচ্ছে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিনের শোষিত অক্সিজেনের পরিমাপ করে কোনটা? সেটা হচ্ছে নেয়ার। এরপর হচ্ছে জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার হয় কোনটি?
এটা হচ্ছে ইউভি রশ্মি ও অতিবেগুনি রশ্মি। এরপর হচ্ছে শিখা পরীক্ষা নীলাভ সবুজ দেয় কোনটা? নীলাভ সবুজ দেয় হচ্ছে কপার। তারপর হচ্ছে শিখা পরীক্ষায় বেগুনি দেয় কোনটা? বেগুনি, এখানে নিয়াস, তার মানে নি হচ্ছে কে দিয়ে শুরু হয়, তার মানে পটাশিয়াম। এরপর হচ্ছে হাইড্রোজেন বর্ণালী হচ্ছে বিকিরণ বর্ণালী, শোষণ বর্ণালী, কম্পন না চুম্বকীয়? হাইড্রোজেন বর্ণালী হচ্ছে বিকিরণ বর্ণালী। কেন এটা বিকিরণ বর্ণালী? কারণ এখানে বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসে। যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন তারা আলো বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে আসে। এই জন্য এই হাইড্রোজেন বর্ণালী হচ্ছে বিকিরণ বর্ণালী। এখন আমরা দেখব জৈব যৌগের আঙ্গিক বিশ্লেষণ। প্রথমে হচ্ছে জৈব যৌগের বিশুদ্ধতা ও বিশ্লেষণের পদ্ধতি। তো পদার্থ থাকে আমরা জানি যে 3 রকমের: কঠিন জৈব যৌগ, তরল জৈব যৌগ এবং গ্যাসীয় জৈব যৌগ। তো কঠিন জৈব যৌগের কঠিন জৈব যৌগের কয়েকটি বিশোধন পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে পরিস্রাবন, একটি হচ্ছে ক্যালাসন, একটি হচ্ছে আংশিক ক্যালাসন, ঊর্ধ্বপাতন, দ্রাবক নিষ্কাশন এবং ক্রোমাটোগ্রাফি। তো এগুলো আমরা মনে রাখবো যে কোশ্চেন আসতে পারে যে নিচের কঠিন জৈব যৌগ কোনটির মাধ্যমে কোনটি বিশোধন পদ্ধতি, কঠিন জৈব যৌগের বিশোধন পদ্ধতি কোনটি? তো এগুলো যে কোনো একটা অপশন আসতে পারে। এরপর হচ্ছে তরল, অর্থাৎ যাবতীয় তরল জাতীয় যত জৈব যৌগ আছে সেগুলোকে নিষ্কাশন করা হয় পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন, বাষ্প পাতন, সমস্ফুটন পাতন, এই দ্রাবক নিষ্কাশন ও রাসায়নিক প্রণালী, এই 7টা পদ্ধতি দ্বারা। এরপর হচ্ছে গ্যাসীয় জৈব যৌগ 2টি পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয়। একটা হচ্ছে শোধন প্রণালী এবং একটা হচ্ছে তরলীকরণ পদ্ধতি। তো এখন হচ্ছে বিশুদ্ধকরণ আসলে জিনিসটা কি? বিশুদ্ধকরণ হচ্ছে যে ধরি আমরা পানির মধ্যে কিছু পাথর আছে, তো এই পাথরগুলোকে আমরা আলাদা করি। তো এই আলাদা করার জন্য আমাদের কি করতে হবে? এটা হচ্ছে যদি আমরা একটা ছাঁকনির মধ্যে যদি এই পানিটা ঢেলে দিই তাহলে কিন্তু এই ছাঁকনির মধ্যে ওই পাথরগুলো আলাদা হয়ে যাবে। তো ওই ছাঁকনিটা হচ্ছে ওই পদ্ধতি, ছাঁকনটা হচ্ছে পদ্ধতি, এবং ওই যে কঠিন যৌগটা যে আলাদা করলাম সেটা হচ্ছে কঠিন জৈব যৌগ। অর্থাৎ কঠিন জৈব যৌগ আমরা ছাঁকনির মাধ্যমে পরিশোধন করলাম। তো বুঝতে পারছি। এরপর হচ্ছে তরল জৈব যৌগ, অর্থাৎ কোনো একটা তরল একটা জিনিসের মধ্যে আছে, সেটাকে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে সেটাকে আমরা বিশুদ্ধ করলাম। এরপর হচ্ছে গ্যাসীয় মাধ্যমে ওইরকম গ্যাসের মধ্যে যখন অনেক আবর্জনা থাকবে তখন এই আবর্জনার পরিষ্কারটাই হচ্ছে বিশোধন পদ্ধতি। তো এই তরল যৌগের বিশুদ্ধতার একটা মানদণ্ড রয়েছে, অর্থাৎ কি বিষয়ের উপরে এর বিশুদ্ধতা নির্ভর করে। তো এর মানদণ্ড হচ্ছে তরলের প্রতি ফোঁটা ঘন, অর্থাৎ তরলের মানদণ্ড হচ্ছে প্রতিসারাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ঘনত্ব। এই 3টা বিষয়ের উপর এই তরল যৌগের মানদণ্ডটা, বিশুদ্ধতার মানদণ্ড নির্ভর করে। এরপর আমরা দেখব যে এই পরিশোধন পদ্ধতি এবং এর প্রয়োগ। প্রথমে হচ্ছে পাতন কি? স্বাভাবিক তাপমাত্রায় ও স্বাভাবিক চাপে যে সকল তরল বিয়োজিত হয় না এবং
তাপমাত্রা 40 ডিগ্রি অপেক্ষা বেশি থাকে, অর্থাৎ স্ফুটন এবং স্বাভাবিক চাপে যে সকল তরল বিয়োজিত হয় না, অর্থাৎ ভেঙে যায় না স্বাভাবিক চাপে ও উচ্চ তাপমাত্রায়, সেটাই হচ্ছে অর্থাৎ ফোটার তাপমাত্রায় বিয়োজিত হয় না, সেটাই হচ্ছে পাতন। তো এই পাটনের প্রয়োগ কি? তরল যৌগের বিশোধনের জন্য এটা সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। এরপর হচ্ছে আংশিক পাতন। আংশিক হচ্ছে কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট একাধিক তরল মিশ্রণ বা ভিন্ন স্ফুটনাঙ্কের তরল পদার্থের মিশ্রণকে পৃথক করতে এটি ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ একাধিক তরলের মিশ্রণ বা একই মিশ্রণের মধ্যে অনেকগুলো তরল পদার্থ যুক্ত, তখন সেটাকে পৃথক করা হয় এই আংশিক পাতনের দ্বারা। আর যখন একটি তরল থাকে সেটা হচ্ছে শুধু পাতন। আর যখন বিভিন্ন মিশ্রণ থাকে, অর্থাৎ ভিন্ন স্ফুটনাঙ্কের বিভিন্ন মিশ্রণ থাকে, তখন সেটাকে আলাদা করার জন্য আংশিক পাতন ব্যবহার করা হয়। আর এই আংশিক পাতনে তাপমাত্রা থাকে 40-এর নিচে। তো এই আংশিক পাতনে কী কী আলাদা করা হয়? গাঢ় তেল থেকে বেনজিন, তারপর পাইরোলিগাস থেকে অ্যাসিড থেকে ইথানল, রেকটিফাইড থেকে স্পিরিট উৎপাদন এবং পেট্রোলিয়াম বিশোধন করতে এটি ব্যবহৃত হয়ে থাকে। এরপর হচ্ছে নিম্নচাপ পাতন। নিম্নচাপ পাতন কি? যে সকল তরল পদার্থ স্বাভাবিক ও কম তাপমাত্রায় বিয়োজিত, অর্থাৎ তাপমাত্রা অল্প দিলে এটা বিয়োজিত হয়েছে, সেটাই হচ্ছে নিম্নচাপ পাতন। তো এটার ব্যবহার কি? এটার প্রয়োগ হচ্ছে যে সাবান শিল্পে বজ্র লাই হতে বিশুদ্ধ গ্লিসারিন সংগ্রহ করতে এটি ব্যবহার করা হয়, এবং চিনি শিল্পে আখের রসকে গাঢ় করতে এই পাতন ব্যবহার করা হয়, নিম্নচাপ পাতন ব্যবহার করা হয়। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে এই বৈশিষ্ট্যগুলোও এবং এই প্রয়োগগুলোও খুবই ইম্পর্টেন্ট, এগুলোই কোয়েশ্চেন আসে। আমরা দেখব একটু পরে যে কী কী কোয়েশ্চেন। এরপর হচ্ছে বাষ্পপাতন বা স্টিম পাতন। এটি হচ্ছে প্রাণীতে অদ্রবণীয় ও ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না, অর্থাৎ এরা পানিতে দ্রবীভূত না এবং এই পদার্থগুলা ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না, কিন্তু স্টিমের তাপমাত্রায় উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ উদ্বায়ী হচ্ছে যেগুলা তরল হয় না, ডিরেক্ট বাষ্প হয়ে উড়ে যায়, সেগুলো হচ্ছে উদ্বায়ী পদার্থ। তো এগুলা কি? এর প্রয়োগ কি? হচ্ছে সুগন্ধি ফুল হতে ফুলের নির্যাসটা সংগ্রহ করা, অর্থাৎ সেই সুগন্ধিটা নিয়ে নিবে। এরপর হচ্ছে উদ্ভিদ হতে প্রয়োজনীয় তেল সংগ্রহ, যেমন ইউক্যালিপটাস পাতা হতে ইউক্যালিপটাস তেল সংগ্রহ করা। লেমন গ্রাস হতে সাইট্রাস নামক সুগন্ধ আহরণ, অর্থাৎ সুগন্ধ জাতীয় যত যা আছে সেগুলো আহরণ এবং তেল সংগ্রহ, এবং অ্যারোমেটিক যৌগের অর্থ সমাণুকে প্যারা সমাণু থেকে পৃথক করতে বিক্রিয়ায় উদ্বায়ী তরল উপজাতকে অপদ্রব্য থেকে আলাদাকরণ করতে, এবং অ্যানালিন প্রস্তুতিতে উদ্বায়ী অ্যানালিনকে নাইট্রোবেনজিন হতে পৃথককরণ পদ্ধতিতে এই বাষ্প পাতন বা স্টিম পাতন ব্যবহার হয়ে থাকে। এরপর হচ্ছে দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন কি? দ্রাবক নিষ্কাশন হচ্ছে যে দুইটি ভিন্ন তরলে কোনো দ্রবের দ্রাব্যতার মাত্রা কম ও বেশি হলে ওই দ্রাবকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে, এই যে পৃথক পদ্ধতি সেটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। আবার বলি যে দুইটি ভিন্ন তরল অথবা তেল ও পানি, তো এর দ্রাব্যতা একটার কম এবং একটার বেশি, তো এই কম দ্রাব্যতাটা যে আছে এই কম দ্রাব্যতা বিশিষ্ট তরলকে যে আলাদা করবে এটাই হচ্ছে দ্রাবক নিষ্কাশন পদ্ধতি। তো এটা হচ্ছে ক্লোরোফর্ম ও অ্যালকোহল মিশ্রণ পৃথকীকরণ। জলীয় দ্রবণ হতে ক্লোরোফর্ম ও অ্যালকোহল মিশ্রণ আলাদা করে, এবং কঠিন পদার্থ থেকে এগুলা যেমন
গাছের পাতা ও বাকল থেকে বিভিন্ন জৈব যৌগ নিষ্কাশন, নারিকেলের শ্বাসের গুঁড়া হতে নারিকেলের তেল নিষ্কাশন, শস্য বীজ হতে সুগন্ধ তেল নিষ্কাশন এবং মরিচের গুঁড়া হতে লাল রং নিষ্কাশন। এক্ষেত্রে এই দ্রাবক নিষ্কাশন ব্যবহার হয়ে থাকে। তো এটা কিন্তু ভুললে চলবে না যে বাষ্পপাতন থেকে সুগন্ধি ফুল হতে ফুলের নির্যাস নেওয়া হয় এবং উদ্ভিদ থেকে তেল সংগ্রহ করা হয়, যেমন এই যে ইউক্যালিপ্টাস পাতা হতে তেল সংগ্রহ করা হয়। আবার এখানে শস্য বীজ হতে সুগন্ধি তেল নিষ্কাশন করা হয় হচ্ছে দ্রাবক নিষ্কাশন থেকে। এরপর হচ্ছে পরিস্রাবণ। পরিস্রাবণ কি? কঠিন যৌগ হতে অদ্রবণীয় ও ভাসমান দ্রব্য অপসারণ, অর্থাৎ যেগুলা দ্রবীভূত হয় না, পানির মধ্যে ভেসে থাকে, সেগুলাই অপসারণ হচ্ছে পরিস্রাবণ। তারপর হচ্ছে ক্যালাসন। ক্যালাসন কি? ক্যালাসন হচ্ছে বরফের টুকরার মতো যেগুলো থাকে সেগুলো, অর্থাৎ বিশুদ্ধ খাদ্য লবণ থেকে বিশুদ্ধ লবণ পৃথকীকরণ, অর্থাৎ অবিশুদ্ধ খাদ্য লবণ, অর্থাৎ যেগুলো অবিশুদ্ধ খাদ্য লবণ থেকে বিশুদ্ধ খাদ্য লবণ, অর্থাৎ যেগুলো খাওয়া যায় না সেগুলোর সাথে যেগুলো খাওয়া যায় সেই লবণগুলো একসাথে আছে, এর আলাদাকরণে হচ্ছে ক্যালাসন। এবং চিনি শিল্পে চিনির রস হতে চিনি আলাদা করা হয় ক্যালাসন পদ্ধতিতে। এরপর হচ্ছে আংশিক ক্যালাসন। এরপর হচ্ছে আংশিক ক্যালাসন। এরপর হচ্ছে কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুই বা ততোধিক পদার্থের মিশ্রণকে অংশ কলমযুক্ত একটি পাতন ফ্লাক্সে তাপ প্রয়োগ করে এরপর নিজ স্ফুটনাঙ্ক প্রতিনিধিত্ব করে যে পৃথক করার পদ্ধতি, সেটা হচ্ছে আংশিক পাতন, আংশিক ক্যালাসন। আংশিক ক্যালাসন অর্থাৎ এটা চিনি শিল্প অপদ্রব্য হতে চিনি পৃথকীকরণ করে। আর ক্যালাসন থেকে কি করে? যে চিনির রস হতে চিনি আলাদা করে। আর আংশিক ক্যালাসন যেটা, সেটা চিনি অপদ্রব্য থেকে চিনি আলাদা করে। তো এগুলোর মধ্যে প্যাচ লাগানো যাবে না। তারপর হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতিত পদার্থকে উৎক্ষেপ করে, যেমন বেনজিন, কর্পূর, আয়োডিনকে অনুদ্বায়ী ভেজাল হতে নিষ্কাশন। এগুলা কিন্তু এই তাপ দিলে সরাসরি বাষ্প হয়ে উড়ে যায় এবং এগুলা থেকে ভেজাল নিষ্কাশনের পদ্ধতি হচ্ছে ঊর্ধ্বপাতন। তো এরপরে এই যে আমরা কিছু কোশ্চেন দেখবো যে ভিন্ন স্ফুটনাঙ্ক দুই বা ততোধিক মিশ্রণের পদার্থ পৃথক করার পদ্ধতি কোনটা? তোমরা জানি যে যখন এক পদার্থ থেকে মিশ্রণ থেকে এক স্ফুটনাঙ্ক মিশ্রণ থেকে আলাদা করা হয় সেটা হচ্ছে পাতন। যখন দুইটা ভিন্ন ভিন্ন থেকে আলাদা করা হয় তখন সেটা হচ্ছে আংশিক পাতন। এবং যখন স্বাভাবিক একটা মিশ্রণ থাকে সেটা হচ্ছে নিম্নচাপ পাতনের মাধ্যমে বড় করা হয়। তো এখানে কোনটা হবে? এখানে হবে আংশিক পাতন। এরপর হচ্ছে আর ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন হচ্ছে এই যে এগুলো কর্পূর অ্যাসিড, এগুলো অনুদ্বায়ী পদার্থগুলো ভেজাল মুক্ত করা হয়। এরপর হচ্ছে লেসাইন পরীক্ষা কোন যৌগের শনাক্তকরণ ব্যবহৃত হয়? এটা হচ্ছে জৈব যৌগ। এরপর কোন মিশ্রণের তরলের পদার্থের উপাদান সমূহ স্ফুটনাঙ্কের নিচের কোন ডিগ্রির আংশিক পাতন ব্যবহার করতে? আংশিক পাতনে আমরা জানি যে 40 ডিগ্রির নিচে থাকতে হয় তাপমাত্রা, অর্থাৎ এর আনসার হবে এ। আংশিক পাতনে 40 ডিগ্রি কম আর পাতনের মধ্যে 40 ডিগ্রির বেশি থাকে। আরও কিছু কোয়েশ্চেন দেখো, সেটা হচ্ছে যে অপরিশোধিত পেট্রোলিয়াম বিশুদ্ধ নয় যে প্রক্রিয়ায় অধিক কার্যকর? একটা হচ্ছে ডিস্টিলেশন মানে হচ্ছে পাতন, এবং স্টিম ডিসপ্যালেশন হচ্ছে বাষ্প বা স্টিম পাতন।
এবং ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হচ্ছে আংশিক পাতন। তো পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম হচ্ছে এই পেট্রোলিয়ামের ক্ষেত্রে আমরা দেখে আসলাম যে আংশিক পাতন অর্থাৎ এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে কোনটি ফুলের নির্বাসতে সুগন্ধি? আমরা জানি যে ফুলের নির্বাসতে সুগন্ধি হয় বাষ্পপাতনে, যেহেতু এটা বাষ্প। এরপর হচ্ছে I2+ অর্থাৎ আয়োডিন 2+ সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ থেকে আয়োডিন পৃথককরণ পদ্ধতি কোনটা? তো আমরা জানি আয়োডিন হচ্ছে একটি উদ্বায়ী পদার্থ, অর্থাৎ এর তাপ দিলেই বাষ্প হয়ে উড়া যাবে। তো উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে উদ্বায়ী পদার্থে পৃথক করা হয় ঊর্ধ্বপাতন দ্বারা। তো এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। এরপর হচ্ছে ল্যাসাইন পরীক্ষা কোনটা দ্বারা প্রয়োগ হয়? এটা তো আমরা জানলামই, এটা হচ্ছে যৌগ যৌগ। এরপর হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের পরিমাণ নির্ণয় করা হয়, নির্ণয় করার পদ্ধতির নাম কি? কার্বন ও হাইড্রোজেনের নির্ণয় করার পদ্ধতির নাম হচ্ছে লেইবিক্স। তো আমরা আরও কিছু পদ্ধতি সম্পর্কে জানবো। তো আমরা তো দেখলাম যে লেইবিক্স, লেইবিক্স দিয়ে কি কার্বন ও হাইড্রোজেন নির্ণয়। এরপর ডুমাস, এটা দ্বারা নির্ণয় করা হয় নাইট্রোজেন। এরপর হচ্ছে কেরিয়াস, কেরিয়াস পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা হয় হেলোজেন, অর্থাৎ যত হেলোজেন মৌল আছে সবগুলাই এটি দ্বারা নির্ণয় করা হয়। এরপর হচ্ছে মডিফাইড কেরিয়াস। মডিফাইড কেরিয়াস দ্বারা কি সালফার নির্ণয় করা, এবং এই নাইট্রোজেন নির্ণয় আবার করা হয় এটা দ্বারাও নির্ণয় করা হয়। নাইট্রোজেন এখন আমরা আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি একটা গ্রিক শব্দ, এবং এই ক্রোম মানে হচ্ছে রং বা বর্ণ, এবং এই গ্রাফিক শব্দটা হচ্ছে চিত্র, অর্থাৎ এই ক্রোমাটোগ্রাফি অর্থ হচ্ছে বর্ণচিত্র, অর্থাৎ কোনো একটা কিছুর বর্ণটা কি সেটাই এটা নিশ্চিত করে পদ্ধতি হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এই ক্রোমাটোগ্রাফির তিনটা মূলনীতি রয়েছে। প্রথমে হচ্ছে সকল ধরনের ক্রোমাটোগ্রাফি একই মূলনীতির উপর ভিত্তি করে কাজ করে। এরপর হচ্ছে এগুলা কঠিন দশা বা স্থির, এবং অপরটি হচ্ছে তরল দশায় থাকে, অর্থাৎ দুটি দশায় থাকে। ক্রোমাটোগ্রাফি দুইটি দশায় থাকে, একটি হচ্ছে তরল এবং একটি হচ্ছে কঠিন। তো কঠিন যেহেতু এর অণুগুলা কিন্তু এক জায়গায় শক্ত করে বসে থাকবে, এই জন্য এগুলো হচ্ছে স্থির। আর তরল বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু অণুগুলা চলমান অবস্থায় থাকে, এই জন্য এটা হচ্ছে চলমান। এরপর হচ্ছে মিশ্রণের উপাদান সমূহের উল্লেখিত
দশাদ্বয়ের সাথে ভিন্ন মাত্রার আকর্ষণীয় হচ্ছে ক্রোমাটোগ্রাফির মূলনীতি। তো এই মূলনীতিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা মনে রাখবো। এরপর আমরা কিছু ক্রোমাটোগ্রাফি দেখব। প্রথমে হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। এই অধিশোষণীয় ক্রোমাটোগ্রাফি হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি এবং পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফিকে আবার বলা হয় সিতে হচ্ছে কলাম এবং সিতে হচ্ছে ক্রোমাটোগ্রাফি। আর পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। অর্থাৎ যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি দুটো অবস্থায় থাকে। একটা হচ্ছে কঠিন, স্থির অবস্থা তো কঠিন, এবং চলমান অবস্থা হচ্ছে তরল। এরপর হচ্ছে বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফির উদাহরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি পিসি এবং গ্যাস ক্রোমাটোগ্রাফি হচ্ছে জিসি, মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি স্থির অবস্থা হচ্ছে তরল এবং এই চলমানও তরল, কিন্তু গ্যাস ক্রোমাটোগ্রাফির স্থির মাধ্যম হচ্ছে তরল এবং চলনশীল মাধ্যম হচ্ছে গ্যাস। অর্থাৎ যেমন এই যে যদি আমরা এটা পেপার ধরে থাকি, এটা একটা পেপার, তো এখানে কিছু আমরা দিয়ে রাখলাম, তরল কিছু পদার্থ দিয়ে রাখলাম, এবং এখানে এই পেপারটার মধ্যে কিন্তু আপেক্ষিকভাবে কিন্তু আমরা ধরতে পারি যে এই সবগুলো কিন্তু একটা স্থির, কিন্তু এগুলো লড়াচড়া করছে না। আবার যদি চলমানের কথা চিন্তা করি, যেহেতু এইগুলো তরল, সেগুলো এটা চলাচল করছে। আবার যদি আমরা গ্যাসের ক্ষেত্রে আসি, গ্যাসীয় ক্ষেত্রে কিন্তু এগুলা কিন্তু স্থির, অর্থাৎ এগুলা চলাচল করছে না, একটা পেজের মধ্যে রয়েছে। যে গ্যাসের ক্ষেত্রে তখন এগুলো কিন্তু স্থির। তো চলমান হবে কখন? যখন সেটা গ্যাস হবে তখন সেটা চলমান হবে। এরপর হচ্ছে আয়ন বিনিময় ক্রোমাটোগ্রাফি। আয়ন বিনিময় ক্রোমাটোগ্রাফির উদাহরণ হচ্ছে ক্যাটায়ন বিনিময় ক্রোমাটোগ্রাফি এবং অ্যানায়ন বিনিময় ক্রোমাটোগ্রাফি। ক্যাটায়ন হচ্ছে পজিটিভ চার্জ বিনিময় করে এবং অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ বিনিময় করে, এই আয়ন বিনিময় ক্রোমাটোগ্রাফি। এরপর হচ্ছে পরিবেপন ক্রোমাটোগ্রাফি এবং এর উদাহরণ হচ্ছে জেল পরিবেপন ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ জেল জাতীয় পদার্থ বর্ণ নির্ধারণ করে। এরপর হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। গ্যাস ক্রোমাটোগ্রাফির আবার দুইটি ভাগে বিভক্ত, একটা গ্যাস তরল ক্রোমাটোগ্রাফি অর্থাৎ গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি এবং গ্যাস কঠিন ক্রোমাটোগ্রাফি বা গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি। এরপর হচ্ছে তরল ক্রোমাটোগ্রাফি। তরল ক্রোমাটোগ্রাফি আবার দুইটি ভাগে বিভক্ত, একটা তরল ক্রোমাটোগ্রাফি মানে লিকুইড ক্রোমাটোগ্রাফি এবং একটা হচ্ছে তরল কঠিন ক্রোমাটোগ্রাফি মানে লিকুইড সলিড ক্রোমাটোগ্রাফি LSC। এরপর কিছু গুরুত্বপূর্ণ ক্রোমাটোগ্রাফি যেমন কলাম ক্রোমাটোগ্রাফি বা স্তম্ভ ক্রোমাটোগ্রাফির, এটা হচ্ছে বহুল প্রচলিত একটা পদ্ধতি। এই পদ্ধতির দ্বারা গাছের বাকল বা পাতার নির্যাস ইত্যাদি থেকে উৎপাদনসমূহ পৃথকীকরণ ও বিশুদ্ধকরণতে এই ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি মানে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি প্লেট। এটি দ্বারা সার্বজনীন পৃথকীকরণ পদ্ধতি এবং জৈব নমুনায় বিষাক্ত উপাদান উপস্থিতি নিশ্চিতকরণ করা হয়। এরপর হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। এটা হচ্ছে এক ধরনের ফিল্টার কাগজ, যেহেতু এটা পেপার মানে কাগজ, তো ফিল্টার এক ধরনের কাগজ। এরপর হচ্ছে এটি খুবই সাধারণ ও বহুল প্রচলিত পদ্ধতি। এটি দ্বারা সুগার, অ্যামিনো অ্যাসিড, লিপিড ইত্যাদি
ইত্যাদিতে ব্যবহার করা হয় এই পেপার ক্রোমাটোগ্রাফি। এরপর হচ্ছে HPLC বা হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে উচ্চমানের তরল ক্রোমাটোগ্রাফি। এটি গবেষণাগারে, ওষুধ শিল্পে, প্রসাধন শিল্পে জৈব যৌগের পৃথকীকরণে শনাক্তকরণে, মান নিয়ন্ত্রণ ও পরিমাণ নিরূপণে এটি ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমরা এই ক্রোমাটোগ্রাফি রিলেটেড কিছু কোশ্চেন দেখে নেব। সেটা হচ্ছে নিম্নের কোনটিকে সাধারণ তো তরল ক্রোমাটোগ্রাফি বলে, অর্থাৎ LLC কোনটা? LLC হচ্ছে এই তরল ক্রোমাটোগ্রাফি। এখানে তরল ক্রোমাটোগ্রাফি নাই, তাই কি আছে হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। তো আমরা জানি যে পেপার ক্রোমাটোগ্রাফির কিন্তু হচ্ছে বন্টন ক্রোমাটোগ্রাফির মধ্যে পড়ে। বন্টন ক্রোমাটোগ্রাফি দুটি ভাগে বিভক্ত, বন্টন ক্রোমাটোগ্রাফির হচ্ছে দুটি উদাহরণ, একটা হচ্ছে পেপার, একটা হচ্ছে গ্যাস। তো পেপার ক্রোমাটোগ্রাফি কি? তরল ক্রোমাটোগ্রাফি, এবং গ্যাস ক্রোমাটোগ্রাফি হচ্ছে তরল গ্যাস ক্রোমাটোগ্রাফি। তো এই জন্য পেপার ক্রোমাটোগ্রাফি যেহেতু তরল সেজন্য এটা কাগজ ক্রোমাটোগ্রাফি হবে। এরপর হচ্ছে কোন ক্রোমাটোগ্রাফিতে হিলিয়াম গ্যাস সচল হিসেবে ব্যবহৃত হয়? অর্থাৎ এখানে যেহেতু গ্যাস বলছে, তার মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি অবশ্যই হবে, তার মানে GC মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি। এরপর হচ্ছে কোনটি বিভাজন ক্রোমাটোগ্রাফি? তো আমরা জানলাম যে বিভাজন ক্রোমাটোগ্রাফি হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, এবং একটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। তো এখানে হচ্ছে পেপার। এরপর হচ্ছে ক্রোমাটোগ্রাফি হলো মিশ্রণ পদ্ধতি, পৃথকীকরণ পদ্ধতি, বাষ্পীকরণ, সংযোজন না শীতলীকরণ? ক্রোমাটোগ্রাফি হচ্ছে পৃথকীকরণ পদ্ধতি। এরপর হচ্ছে নিচের কোনটি RF মানের গ্রহণযোগ্যতা সীমা? এখন আমরা দেখবো যে RF মানটা আসলে কি। RF হচ্ছে রিটারডেশন ফ্যাক্টর, RF। অর্থাৎ এটা হচ্ছে উৎপাদন ও দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের অনুপাত। অর্থাৎ উপরে থাকবে হচ্ছে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এবং নিচে থাকবে দ্রাবক বা সচল দশা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ এটা হচ্ছে H2 এবং এটা হচ্ছে H1, আর এই H2/H1 এর মান হবে 1 থেকে ছোট বা সমান। এবং এই RF এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম হচ্ছে একক নেই, মান 1 এর কম, হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। এরপর হচ্ছে এগুলাই। তো এখানে কোনটা হবে? সেটা হচ্ছে RF মানে গ্রহণযোগ্যতার সীমা, অর্থাৎ গ্রহণযোগ্য সীমা কত? 1 এর কম এবং বা 1 এর সমান। তো এখানে 1 এর কম বা 1 এর সমান হচ্ছে এটা 0 থেকে 1 পর্যন্ত, বাকি সবগুলাই 1 এর থেকে বড় হয়ে যায়। এরপর হচ্ছে ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? RF হলো দুটি দূরত্বের অনুপাত, অর্থাৎ সত্য নয় মানে মিথ্যা।
মিথ্যা, হ্যাঁ। আরএফ মানে দুটি দূরত্বের অনুপাত। আরএফ এর মানে 1 এর থেকে কম, হ্যাঁ 1 এর থেকে কম। আরএফ এর মানে 1 এর সমান, হ্যাঁ 1 এর সমান। আরএফ এর মানে 1 এর একক আছে, না আরএফ এর মানে একক নেই। তার মানে এটা হচ্ছে উত্তর। এরপর হচ্ছে ক্রোমাটোগ্রাফির দশা কয়টি? ক্রোমাটোগ্রাফির দশা হচ্ছে দুইটি, একটি হচ্ছে কঠিন দশা এবং একটি হচ্ছে তরল দশা। তো আজকে এই পর্যন্তই। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আর বলতে চাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।